নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের ক্যালেন্ডারে জুলাই। এই জুলাই এটা কি সম্ভাবনা নাকি সংকট, প্রাপ্তি নাকি প্রতারণা? আপনাদের মনে থাকবে যে পয়লা জুলাই, আজকে পয়লা জুলাই, 2 বছর আগে 2024-এর পয়লা জুলাই কি হয়েছিল না, পয়লা জুলাই বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের সুবাদে বাংলাদেশে 36 জুলাইয়ের ক্যালেন্ডার আছে। 36 জুলাই মানে 5 আগস্ট পর্যন্ত সময়টিকে ধরে নিয়ে আন্দোলনকারীরা 36 জুলাই শব্দটি ব্যবহার করেন। যেই 36 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনের পরিণতিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং যেটাকে বলা হচ্ছিল যে জুলাই বিপ্লব, কেউ কেউ গণ অভ্যুত্থান, অনেকভাবেই সেটাকে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এবং পরবর্তীকালে বিভিন্ন সংবাদ মাধ্যম, রাজনৈতিক গবেষক, শিক্ষাবিদ অনেকেই কিন্তু বলেছেন যে এটা সেই অর্থে কোনো গণ আন্দোলন ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত, সাজানো বা মোহাম্মদ ইউনূসের ভাষায় মেটিকুলাস ডিজাইন, যে একটি সরকারের পতন ঘটানো হবে। যে সরকারটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, সেই সরকারকে পতন ঘটানো হবে এবং এই পতন ঘটানোর পেছনে যে বিরাট বড় নানান ধরনের এজেন্ডা, সেগুলি পরবর্তীকালে আস্তে 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 সকলের কাছেই স্পষ্ট হয়েছে। যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদের কাছেও স্পষ্ট হয়েছে, যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন তাদের কাছেও স্পষ্ট হয়েছে যে আন্দোলনটা আদতে কি ছিল। সেই জুলাই, আজ পয়লা জুলাই 2026, অর্থাৎ জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানের, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি। এই 2য় বর্ষপূর্তিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আজকে যারা সরকারি ক্ষমতায় আছে এবং সামগ্রিকভাবে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত যে মেজর পলিটিক্যাল ফোর্স, অর্থাৎ সেটি হচ্ছে 3টি। একটি যারা সরকার পরিচালনা করছে বিএনপি, একটি জামায়াতে ইসলামী যারা প্রধান বিরোধী দল, এবং তৃতীয় শক্তি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যারাও সংসদে 7টি আসন নিয়ে আছে। এবং এই জাতীয় নাগরিক পার্টি তারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এই জুলাই আন্দোলন করেছিল কোটা প্রথা, সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠানে কোটা প্রথার অবসান চেয়ে। যে তারা প্রশ্ন তুলেছিলেন যে কেন স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং তাদের নাতিপুতিদের পর্যন্ত কোটা থাকবে। এগুলি সব পুরনো কথা। যে নতুন কথা যেটা নিয়ে আজকের এই আলোচনা করতে চাইছি, সেটি হচ্ছে যে শেষ পর্যন্ত জুলাই নিয়ে যে মানুষ যারা অনেক কিছু প্রত্যাশা করেছিলেন এবং আন্দোলনের সংগঠকেরা যারা বলেছিলেন যে নতুন বাংলাদেশের জন্ম হলো, কেউ কেউ বলেছিলেন যে 26 মার্চ 1971 আর 5 আগস্ট 2024 এই দুয়ের মধ্যে কোনো ফারাক নেই। প্রথমটি প্রথম স্বাধীনতা দিবস, দ্বিতীয়টি দ্বিতীয় স্বাধীনতা দিবস। অর্থাৎ বাংলাদেশের যে 9 মাসের দীর্ঘ কষ্টার্জিত মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, তার সঙ্গে এই শেখ হাসিনা সরকারের পতনকে এক করে অনেকে দেখিয়েছেন যে দুটি একই, এবং এই নিয়ে বাংলাদেশের নাগরিক জীবনে, রাজনৈতিক জীবনে সর্বত্রই একটা বড় বিতর্ক আছে। আমি সেসব পুরনো বিষয়তেও যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি সেটি হচ্ছে যে ওই একটি কথা, যে নতুন বাংলাদেশ। এ কথা ঠিক যে এই 2 বছরে আমরা নতুন বাংলাদেশ কিন্তু পেয়েছি। সেটা বাংলাদেশের নাগরিকেরাও জানেন, গোটা বিশ্ব জানে যে আজকের বাংলাদেশ, এই বাংলাদেশটা 4 আগস্ট 2024 পর্যন্ত যে বাংলাদেশ ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ 5 আগস্ট 2024 থেকে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটাকে মুক্তিযুদ্ধ বলা হবে কি হবে না সেটি ভিন্ন কথা। এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা কি দেখছি? নতুন বাংলাদেশে আমরা দেখছি যে বাংলাদেশ এমন একটা দেশ যে তার নিজের জন্মকেই অস্বীকার করে, তার রাষ্ট্রের পিতা বলে যাকে জাতি স্বীকার করেছিল তার বাড়ি ধ্বংস করে, তার স্ট্যাচু ধ্বংস করে, তার স্মৃতিস্তম্ভ ধ্বংস করে। এগুলি তো আমরা দেখেইছি।
গত 2 বছর ধরে আমরা বাংলাদেশ থেকে যা দেখছি সেটি হচ্ছে যে মব কালচার এবং তীব্র উগ্রবাদ, মৌলবাদী আচার আচরণ, যা থেকে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে শুধু বাংলাদেশের মানুষ নন, শুধু প্রতিবেশী ভারত বা নেপাল বা ভুটান বা মায়ানমার নয়, গোটা বিশ্ব আতঙ্কিত যে এ কোন বাংলাদেশ। যে বাংলাদেশে এখন আমি বহুজনের সঙ্গে কথা বলে শুনি, প্রত্যেকে এক বাক্যে এটা স্বীকার করেন, তিনি শাসক দল বিএনপি থেকে শুরু করে বিরোধী দল জামায়াতে ইসলামী, আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, প্রত্যেকের সমর্থকেরা এক বাক্যে স্বীকার করেন যে আজকের বাংলাদেশে যা নেই তা হলো ব্যক্তিগত বা নাগরিক সুরক্ষা। অর্থাৎ আপনি বাড়ি থেকে বেরোলেন, আপনি বাড়িতে নিরাপদে ফিরবেন কি না, এটা নিয়ে একটা বিরাট বড় শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক জায়গাতে কি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে এই দেশটি। অথচ করোনা মহামারীর আগে পর্যন্ত, এমনকি তারপরেও 2021-এ যখন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপিত হচ্ছিল, তখনও বিশ্বের নানান পত্রপত্রিকায় বিশিষ্ট অর্থনীতিবিদেরা, ভারতে অমর্ত্য সেন এবং আরও অনেকে, তারা বলছিলেন যে বাংলাদেশ গোটা পৃথিবীর কাছে তার উন্নয়ন একটা মডেল। অর্থাৎ একটা ক্ষুদ্র অর্থনীতি কিভাবে তার গোটা এত বড় একটা পপুলেশন বা জনসংখ্যা, তার প্রত্যেকের কাছে প্রত্যেকটি স্তরে উন্নয়নের সুবিধাগুলি পৌঁছে দিতে পেরেছে, এটা শুধুমাত্র কিন্তু টাকা দিয়ে হয়নি, এটার মধ্যে কাজ করেছে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক সদিচ্ছা। এই যে রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক সদিচ্ছা থেকে যে নতুন বাংলাদেশ, যেখানে দেখা যাচ্ছিল যে বাংলাদেশের কতগুলি প্যারামিটারে তারা ভারতের থেকেও এগিয়ে, যেমন জীবনকাল, অর্থাৎ মানুষ কতদিন বাঁচবে, তাতে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে ছিল। মাথাপিছু আয়ে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে ছিল। ভারত একটা অনেক বড় ইকোনমি বাংলাদেশের তুলনায়, কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা দেখলাম, বিশেষ করে শেখ হাসিনার সময়তে এটা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠলো যে অনেকগুলি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি কিন্তু অসামান্য এবং চমকপ্রদ। সেই বাংলাদেশে আজকে এমন পরিস্থিতি, আমি যা খবর পাই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখন কর্মহীন এবং অনেকেই অনাহারে কাটে দিনের একটা বড় সময়। তার কারণ তাদের খাবার কেনার ক্ষমতা নেই, রাষ্ট্রের সহায়তা বন্ধ হয়ে গেছে। এগুলি তো একটা অর্থনীতির বিষয় এবং এখানে সরকার বলতেই পারে যে বিশ্ব অর্থনীতিতে একটা মন্দা চলছে, তারই প্রভাব বাংলাদেশে পড়েছে। কিন্তু বাংলাদেশে আরও বড় যে সমস্যাটি, সেটি হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং সেটাকে কেন্দ্র করে একটা দেশ গড়ে তোলার যে স্পৃহা এবং অঙ্গীকার, সেই অঙ্গীকার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বিপন্ন। আপনারা সবাই জানেন যে কতভাবে মুক্তিযোদ্ধাদের অবমাননার মুখে ফেলা হচ্ছে, যেন দেশ স্বাধীন করাটাই ছিল একটা অপরাধ। এবং আরও বড় দুর্ভাগ্যের হচ্ছে যে যারা একেবারে প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখন বাংলাদেশ সংসদে প্রধান বিরোধী দল। আর যে দলটি মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক, তারা এখন আইন মোতাবেক তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ, বলা চলে প্রায় দলটিকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি আওয়ামী লীগের কথাই বলছি। আওয়ামী লীগ যারা বাংলাদেশে, তারা দীর্ঘ সময় শাসন করেছে, শাসন করার ফলে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগগুলির সত্যতা নিয়ে সবসময় যে সেগুলি সবটাই মিথ্যে এমন বলার কোনো অবকাশ নেই। সরকারের থাকলে পরে নানান ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আসে এবং সেই অভিযোগগুলির মধ্যে সত্যতাও থাকে। কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশ রাষ্ট্রের গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, সেটা সকলেই এক বাক্যে মানেন। সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে নেই, তাদেরকে নানানভাবে কোণঠাসা করা হচ্ছে এবং তারা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন যে শুধু আওয়ামী লীগ নামে নয়, অন্য কোনো নামেও, অর্থাৎ যেখানে আওয়ামী লীগ বা আওয়ামী শব্দটি থাকবে এমন নামেও কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এমনকি তিনি সংবাদ মাধ্যমকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্য যেন তারা প্রচার না করে।
এই যে গণতন্ত্রের যে দুরবস্থা, এটাও কিন্তু জুলাই বিপ্লবীদের একটা বড় প্রতিশ্রুতি ছিল যে তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। তাদের অভিযোগ ছিল যে শেখ হাসিনা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধূলিসাৎ করে তিনি ক্ষমতায় টিকেছিলেন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনটি হলো, সেই জাতীয় সংসদ নির্বাচনটিও কিন্তু হলো একটা প্রধান রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যারা এই দেশে শাসন করেছে এবং এই দেশকে স্বাধীন করার পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান, সেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। ফলে এটা যে নতুন বাংলাদেশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মাঠে ময়দানে এখানে সেখানে এখন মানে উগ্র মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বাংলাদেশের নাগরিকেরা ভীত সন্ত্রস্ত এবং তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিয়ে ভীত সন্ত্রস্ত। অথচ দেখা যাচ্ছে যে সরকারি স্তরে বা প্রধান প্রতিপক্ষ দল যারা, তাদের কারোরই কিন্তু এসব নিয়ে কোনো হেলদোল নেই, তাদের কারোরই এ নিয়ে কোনো রকম বাদ প্রতিবাদ নেই। বাংলাদেশ সংসদ যে চলছে, সেই সংসদে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের মহিমান্বিত করে তাদের স্মৃতিকথা সেখানে নথিভুক্ত হচ্ছে। অথচ হামে প্রায় 1000-এর কাছাকাছি শিশু মারা যাচ্ছে এবং হামের টিকা না পেয়ে কয়েক হাজার শিশু এখনো পর্যন্ত হামে আক্রান্ত, সংখ্যাটা প্রায় 84-85 হাজার। তা নিয়ে কিন্তু বাংলাদেশ সংসদে কোনো আলোচনা নেই। ফলে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে জুলাইকে নিয়ে এত বড় স্বপ্ন বোনা হয়েছিল, এত বড় স্বপ্ন দেখানো হয়েছিল, সেই জুলাই সেটা কি বাংলাদেশে সম্ভাবনা হিসেবে মানে প্রতিস্থাপিত হলো, নাকি সেটি একটি সংকট হিসেবে হাজির হয়েছে? এই জুলাই থেকে মানুষ কি কিছু পেল, তাদের প্রাপ্তি কিছু হলো, নাকি তারা প্রতারিত হলেন? বাংলাদেশ সংসদে ঘুরে ফিরে আলোচনা আসছে যে জুলাই আন্দোলনকারীরা তারা এবং অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে সংস্কার কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল, জুলাই সনদের কথা ঘোষণা করা হয়েছিল, সেসব বেমালুম বর্তমান সরকার ভুলে গিয়েছে। আমি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষের কথা বলছি না, কারণ সেই সনদে 71-এর সংবিধানকে পদদলিত করার কথা বলা আছে। যে সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, যে সংবিধান সাম্যের কথা বলেছে, যে সংবিধান গণতন্ত্রের কথা বলেছে, যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে সুরক্ষার কথা বলেছে, সে সব কিছুকেই ধূলিসাৎ করা, পদদলিত করার সুপারিশ রয়েছে জুলাই সনদে। বিএনপি তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল দাবি করে এবারের নির্বাচনে তারা বহু মানুষ যারা বিএনপিকে পছন্দ করতেন না, বিএনপিকে ভোট দিতেন না, তাদের ভোট তারা নিয়েছে। কিন্তু তারাও কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের নাগরিকের সঙ্গে প্রতারণাই করলেন। সেই প্রতারণা হচ্ছে নির্বাচনের আগে পর্যন্ত তারা কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের দিনে বিএনপির শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাশে দাঁড়িয়ে তারাও সেখানে স্বাক্ষর করেছেন এবং গোষ্ঠী ছবি তুলেছে। কিন্তু নির্বাচনের পর এখন বাংলাদেশ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে আমরা ইচ্ছে করেই তখন একটা মানে ওনার কথাকে ব্যাখ্যা করলে দাঁড়ায় যে বিএনপি খানিকটা নাটক করেছিল, তারা নির্বাচনটা যাতে হয় এবং তারা যাতে ক্ষমতায় আসতে পারে সেই কারণেই তারা জুলাই সনদে সই করেছিল, কিন্তু তারা জুলাই সনদকে কখনোই বাস্তবায়ন করবে না। এই যে যারা জুলাইকে ধারণ করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তাদের সঙ্গে এই যে প্রতারণা, এই প্রতারণা কিন্তু বিগত 2 বছরে প্রাপ্তির তুলনায় শতগুণ বেশি। তার কারণ এই 2 বছর কার্যত প্রাপ্তি নয়, মানুষ নিজেকেই নিঃশেষ করতে হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, জুলাই আন্দোলনে যে পরিমাণ সরকারি সম্পদের ক্ষতি হয়েছে, সেই সম্পদ যদি পুনরুদ্ধার করতে হয়, আবার যদি সেটাকে আগের জায়গায় ফেরাতে হয়, যদি অর্থনীতিকে আবার আগের জায়গায় ফেরাতে হয়, যদি খাদ্য উৎপাদনকে আগের জায়গায় ফেরাতে হয়, যদি দারিদ্র্য বিমোচনকে আবার আগের জায়গায় ফেরাতে হয়, তাহলে অন্তত আরও 2-3 যুগ সময় পেরোতে হবে বাংলাদেশকে। ফলে জুলাই বাংলাদেশের জন্য একটা বড় সংকটই বটে। এবং আরও যে বিষয়গুলি আছে সেটি হচ্ছে যে প্রতারণা কিন্তু শুধু বিএনপি করছে না,
যারা জুলাই সনদের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, তারা কিন্তু সংসদে R2 শব্দটি করছে না। প্রথম দুদিন একটু বাদানুবাদ করার পর এখন সম্পূর্ণভাবে তারাও চুপ হয়ে গিয়েছে। আমি দেখছিলাম তাদের কর্মসূচি, 36 দিনের কর্মসূচি, যেখানে বলা হচ্ছে যে ক্যালেন্ডার হচ্ছে 36 জুলাইয়ের ক্যালেন্ডার, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট। আমি জাতীয় নাগরিক পার্টি, আমি জামায়াতে ইসলামী, দুই রাজনৈতিক দলের আন্দোলনের কর্মসূচি দেখলাম। কোনো কর্মসূচি কিন্তু সরকারের বিরুদ্ধে নেই। আর বিএনপি তো খুবই নমনম করে এই জুলাই পর্বকে তারা পালন করবে, কারণ জুলাইকে তারা ধারণ করে না, তারা সেটা মুখে বলে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ খুব খোলাখুলি সেটা বলে দিয়েছেন যে জুলাইকে নিয়ে বিএনপির একটা মুখোশ জুলাই, সেটা তাদের মুখ নয়, তাদের মুখ যেটা এখন সংসদে দেখা যাচ্ছে। ফলে আজ 1 জুলাই থেকে এই যে 36 দিন ব্যাপী বাংলাদেশে নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, এই কর্মসূচি হয়তো আগামী দিনেও নেওয়া হবে। কিন্তু এত বড় যে একটা ঘটনা ঘটানো হলো, যেটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে ঘটনার কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই, একটা সরকারের পতন ঘটলো এবং আমরা দেখলাম অভাবনীয় কিছু ঘটনাবলী। তার পরিবর্তে বাংলাদেশের সাধারণ নাগরিকেরা তারা কি পেলেন? আবারও বলি, প্রশ্ন রেখে, জুলাই এটা কি সম্ভাবনা নাকি সংকট? এটা কি প্রাপ্তি নাকি নাগরিকদের প্রতি বা নাগরিকদের সঙ্গে প্রতারণা? নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।